এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি রেলওয়েতে আসা প্রিভিয়াস ইয়ারে কিছু সায়েন্সের এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তবে প্রথম কোশ্চেন এখানে রয়েছে অঙ্ক থেকে, ফিজিক্সের অঙ্ক। 50 কেজি ভর বিশিষ্ট একটি বালক 10 সেকেন্ডে 45টি ধাপের একটি সিঁড়ি দৌড়ে চড়তে পারে। যদি সিঁড়ির প্রতি ধাপের উচ্চতা 14 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক্ষমতা মানে পাওয়ার, ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময়। আসলে কার্যই শক্তির ফলেই তো আমরা কার্য পাই, এখানে কার্যটা বলতে তোমার শক্তি এখানে নিতে হবে। তাহলে দেখো কি বলেছে, কোন একটা বস্তু যদি উপরের দিকে তোলা হয় তার মানে বস্তুর মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হবে। এখান থেকে আমাকে স্মৃতিশক্তিটাই আসলে বের করে নিতে হবে। স্মৃতিশক্তি বের করার ফর্মুলা হলো mgh। কেন আমি স্মৃতিশক্তি বের করব? কারণ কি সিঁড়ি দিয়ে দৌড়ে চড়ে নিচ থেকে উপর দিকে উঠছে, তার মানে এখানে স্মৃতিশক্তি ইউজ করতে হবে। তাহলে ভর কত রয়েছে? 50 কেজি। এম এর জায়গায় আমরা বসাবো 50। জি মানে অভিকর্ষ ত্বরণের মান এসআই পদ্ধতিতে দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের জি এর জায়গায় বসাতে হবে 10। হাইট কত লক্ষ্য করো, 45টি ধাপের একটি সিঁড়ি দৌড়ে চললো এবং কি 14 সেন্টিমিটার, মানে সিঁড়ির প্রত্যেকটা ধাপের মধ্যে গ্যাপ রয়েছে 14 সেন্টিমিটার। কিন্তু সিঁড়ির ধাপ কয়টা? 45টা ধাপ। আলটিমেট হাইট কতটা হবে? তাহলে 45 ইন্টু 14, এত সেমি। তাহলে এইচ এর জায়গায় আমরা বসাবো 45 ইন্টু 14, এত সেমি হলো। কিন্তু আমাদের দেখো কেজিতে রয়েছে, তার মানে কি এসআই পদ্ধতিতে আমরা অঙ্ক করছি, সেমি থেকে আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে মিটার সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কয়েকশো দিয়ে ভাগ করতে হবে, মিটার ডেসি সেন্টি এই। তাই এখান থেকে আমরা ইপির মান বের করব। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটু কাটাকাটি করা যায় সেটুকু আমরা কাটাকাটি করে নিলাম। 5 5 ইন্টু 45 ইন্টু 14। এখানে আমাকে বের করতে হবে এখন কি ক্ষমতার মান। ক্ষমতা মানে কার্য, কার্যই এখানে শক্তিতে তো কার্যের রূপান্তর হয়। তাই এই কার্যের জায়গায় ডাব্লুর জায়গায় আমরা ইপির মানই বসাতে হবে। তাহলে 5 ইন্টু শক্তির ফলেই আমরা কার্য করতে পারি ইন্টু 14 গেল, ডিভাইডেড বাই কি টাইম। টাইম কত রয়েছে? 10 সেকেন্ড। তাকে 10 দিয়ে ভাগ করে দাও। 5 দোকানে 10, 2 দিয়ে 7 কাটাকাটি করো, 5 7 35, 35 এর 5 4 7 28, 315। 315 ওয়াট হবে এই অঙ্কের সঠিক উত্তর। একই উচ্চতা থেকে পড়ার সময় বিভিন্ন ভরের বস্তুগুলি একসাথে মাটিতে পৌঁছাবে, এই বিবরণটি কে প্রদান করেছিলেন? এই বিবরণটি দিয়েছিলেন বিজ্ঞানী গ্যালিলিও। গ্যালিলিও দূরবীনও আবিষ্কার করেছিলেন। পরীক্ষা আসতে দূরবীন কি আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও সেও যায়। এবং এছাড়াও দূরবীনে তো আপডেট হয়েছে, বিভিন্ন বিজ্ঞানী এর সঙ্গে তারপর যুক্ত হয়েছেন। তারপর দেখো এখানে প্রশ্নের মধ্যে কি বলছে, একই উচ্চতা থেকে পড়ার সময় কোন একটা বস্তুকে কোন একটা হাইট থেকে, নির্দিষ্ট হাইট থেকে ছোড়া হলো। গ্যালিলিও বলেছেন এই যে দুটো বস্তু একই সাথে মাটিতে পড়বে, এই কনসেপ্টটা দিয়েছিলেন বিজ্ঞানী গ্যালিলিও। এটা তিনি প্রমাণ করা হয়েছিল, একটা এরকম পাত্র নেওয়া হয়েছে। তিনি প্রথমে পরীক্ষাটা করেছিলেন ইতালির যে পিসা টাওয়ার রয়েছে সেখানে হেলানো মিনার, যার উপর থেকে একটা কয়েন আর একটা পালক ছুড়ে দিয়েছিলেন। দেখেছিলেন যে দুটোই কি একসঙ্গে পালিত হয়। এইটারও পারফেক্ট প্রমাণ করা হয়েছে এর পরবর্তীতে। কিভাবে? একটা এরকম নল নেওয়া হয়েছে, নলের ভেতর থেকে সমস্ত বাতাস বের করে দেওয়া হয়েছে, তারপর এখানে একটি পালক আর একটা কয়েন প্রবেশ করিয়ে দেওয়া রয়েছে। তারপরে যে পাইপটা রয়েছে বায়ু ছাড়া, রিং ছাড়া, মানে এখানে কোনো বাধা রাখা হয়নি, উইথাউট মানে মোশন, কোনো বাধা নেই এর মধ্যে। তারপর এটাকে উল্টে দেওয়া হয়েছে, দেখা গিয়েছে কি এই দুটোই একসঙ্গে পালিত হয়েছে। এই যে এটা রয়েছে, এর থেকে কি বোঝা যাচ্ছে? পৃথিবীর সমস্ত বস্তুকে একই বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই প্রমাণটা করেছিলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। তাহলে বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাসের সাথে রিলেটেড, তাহলে গ্যাস সংক্রান্ত বিভিন্ন ফর্মুলা দিয়েছিলেন রবার্ট বয়েল। বয়েল বলেছিলেন পি ভ্যারিজাস 1/v যখন টি অপরিবর্তিত থাকবে। তাহলে গ্যাসের চাপের সঙ্গে আয়তনের ব্যস্ত সম্পর্ক, এই ফর্মুলাটা রবার্ট বয়েল দিয়েছিলেন। আর্কিমিডিস প্লবতা নিয়ে তিনি গবেষণা করেছিলেন, প্লবতার উপর ব্যাখ্যা দিয়েছিলেন। প্লবতা মানে কি? কোনো একটা বস্তুকে জলে ডুবানো হলো, সেই বস্তুটি ডুববে না ভাসবে, সেই রিলেটেড তিনি কনসেপ্ট দিয়েছিলেন। সেটা হলো কি প্লবতা মানে কি? আসলে কোনো একটা বস্তু যদি কোনো জলে ডুবানো যায়, সেই বস্তুর উপর নিচ থেকে জলটা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই তরলটা এই যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেইটাই হলো প্লবতা। এই প্লবতা বলের মানটা যদি বেশি হয় তাহলে বস্তু ভাসবে, যদি কম হয় প্লবতা বলের মান যে বস্তুটা দেখেন তার থেকে যে বলটা প্রয়োগ করছে বস্তুটা জলের উপর, তার থেকে যদি কম হয় তখন বস্তু ডুবে যাবে। এই রিলেটেড কনসেপ্ট দিয়েছিলেন বিজ্ঞানী আর্কিমিডিস। আর নিউটন বিভিন্ন মহাকর্ষজনিত সূত্র আবিষ্কার করেছিলেন।
শুষ্ক কলিচুনের উপর ক্লোরিনের প্রভাব নিম্নলিখিত কোনটি তৈরি হয়? শুষ্ক কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর উপর যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় তবে এখান থেকে ব্লিচিং পাউডার তৈরি হয়, CaOClCl। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ব্লিচিং পাউডার মেনলি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। আর ব্লিচিং পাউডারের জীবাণুনাশকের কারণ কি? কারণ এর মধ্যে ক্লোরিন উপস্থিত থাকে, এই ক্লোরিন জীবাণুনাশক হিসেবে কাজ করে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কলিচুন। এটা পরীক্ষায় আসতে হবে, কলিচুনের সংকেত কি? আজ তোমাকে জিজ্ঞেস করে পোড়া চুনের সংকেত, তখন সেই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড। ভুল জোড়াটি কোনটি সেটা বের করতে বলেছে। প্রাথমিক খাদক দ্বিতীয় টপিক স্তরে রয়েছে, সবজি প্রথম আর ছোট মাংসের তৃতীয় এবং ব্যাকটেরিয়া চতুর্থ। এর ক্ষেত্রে ভুলটি হবে ব্যাকটেরিয়া চতুর্থ। আসলে আমাদের খাদ্য শৃঙ্খল রয়েছে, খাদ্য শৃঙ্খল বিভিন্ন স্তর রয়েছে। তার মানে কি, সবচেয়ে নিচে যেমন করি আমরা বলি সবুজ উদ্ভিদ থাকে, এই সবুজ উদ্ভিদদের আমরা বলি উৎপাদক। তাহলে উৎপাদকরা কোনো একটা পুষ্টিস্তরের একদম টপিক স্তরের নিচে থাকে, তাহলে সবার প্রথম শ্রেণীর উৎপাদক বলি আমরা। উৎপাদক মানে সবুজ উদ্ভিদ, যারা খাবার তৈরি করতে পারে, সবুজ উদ্ভিদ। এরপরে কারা আসে? উৎপাদকদের খায় কি? প্রথম শ্রেণীর খাদক, ছোট ছোট কীটপতঙ্গ হতে পারে, গরু ছাগল ভেড়া হতে পারে, ঘাস টাস এরা খায়, এরা কি প্রথম শ্রেণীর খাদক। প্রথম গেল। তাহলে প্রথম টপিক স্তরে কোনটা রয়েছে? সবজি মানে উৎপাদক, এরা সবার প্রথমে নিচে রয়েছে, এটা প্রথম। তার মানে কি, ভুলটা বের করতে বলছে, তার মানে এরা ঠিক রয়েছে। তারপর দেখো ছোট মাংসাশী প্রাণী প্রাথমিক খাদক কি? এই উৎপাদককে যারা খাবে তারা হলো প্রাথমিক খাদক, তার মানে 2 নম্বর স্তরে রয়েছে। ছোট মাংসাশী প্রাণী তাদেরকে কি থাকবে? বিভিন্ন প্রাণী তাদেরকে ভক্ষণ করবে, তাদেরকে বলা হয় কি? তৃতীয় শ্রেণীর খাদক। আবার তৃতীয় শ্রেণীর খাদককে তার বড় সমস্ত মাংসাশী প্রাণী তারা খাবে, এগুলো প্রগৌণ শ্রেণীর খাদক। এইভাবে কি করে চলতে থাকবে। আর যখন এটা হলো আমাদের বিভিন্ন একটা খাদ্য পিরামিডের একটা সিস্টেম, এত তো বোঝা গেল। তারপরে কি বলছে এখানে? ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া কোনো এরকম টপিক স্তরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে ব্যাকটেরিয়ার কাজ কি? কোনো জীবাণু বা কেউ যদি মারা গেল মনে করো, সেখানে কাজ করবে হলো ব্যাকটেরিয়া, মানে বিয়োজনের কাজটা করতে সাহায্য করে ব্যাকটেরিয়া। তাহলে কি অপশন ডি রয়েছে এই ক্ষেত্রে ভুল। নিম্নলিখিতর মধ্যে কোনটি যোজক কলা নয়? যোজক কলা মানে একটার সাথে কানেক্টেড করবে, সেখানে আমাকে বের করতে হবে কোনটা নয়। অপশন এটা রয়েছে তরুণাস্থি কলা, অপশন বি পেশি কলা, অপশন সি মেদ কলা, অপশন ডি লিগামেন্ট। এই সঠিক উত্তর হবে অপশন বি পেশি কলা। পেশি কলা আমাদের যোজক কলা নয়। তরুণাস্থি আমাদের একটার সাথে একটি কানেক্ট করতে সাহায্য করে, হাড়ের মতো কাজ করে তরুণাস্থি মেলে আমাদের কোথায় থাকে? আমাদের নরম অংশে থাকে, মানে কানের ডগার মধ্যে দেখতে পাওয়া যায়, সেখানে দেখতে পাওয়া যায় তরুণাস্থি, কানের ডগা। নাকের যে অগ্রভাগ টিপ যেটা বলি, টপ অফ দি নোজ, সেখানে তরুণাস্থি রয়েছে। তার পেশি কলা, মেদ কলা নিয়ে আলোচনা করি। কোনটি যোজক? মেদ কলা মানে কি? মেদ কলা আমাদের একসাথে যোজক কলা হিসেবে কাজ করে। লিগামেন্ট তো যোজক কলা হবে, কারণ কি লিগামেন্ট কি করে? লিগামেন্ট বোন প্লাস বোন কানেকশন করে, লিগামেন্ট বোন আর বোন কানেকশন করতে সাহায্য করে লিগামেন্ট। আর বোন আর যদি মাসেল কানেকশন করে তখন সেটাকে বলা যুক্ত করে টেন্ডন। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি পেশি কলা। একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ নিচের কোন বিকল্পের সমান? গোলীয় দর্পণের ক্ষেত্রে এর ব্যাসার্ধ যে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সেটা হলো এফ। বলতে আমরা ফোকাস দৈর্ঘ্য, এফ ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এফ ইকুয়াল টু r/2। তাহলে আমাকে কি বলেছে? একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের নিচের কোন বিকল্পের সমান? তাহলে বক্রতা ব্যাসার্ধের মান নির্ণয় করে আর এর মান নির্ণয় করতে বলেছে, r ইকুয়াল টু 2 ইন্টু এফ। তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। নিচের কোনটি মানুষের শরীরে টেস্টোস্টেরন তৈরি করতে সাহায্য করে? এর সঠিক উত্তর হবে অপশন সি শুক্রাশয়। শুক্রাশয় কি করে? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন একটা হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন উৎপাদিত হয় শুক্রাশয় থেকে। এই টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? টেস্টোস্টেরন হরমোন কাজ হলো পুরুষত্ব, যে পুরুষের যে সমস্ত গাড়ির দাড়ি গোপ হওয়া, সেই সমস্ত মানে গলার স্বর কি মোটা হওয়া, সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক দিতে প্রদান করতে সাহায্য করে এই টেস্টোস্টেরন হরমোন। আরেকটা আছে মহিলাদের ক্ষেত্রে নির্গত হয়, সেটা ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন এটা নির্গত হয় মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে।
পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটি বিশাল বস্তুর অবাধে পতনের সময় কি ঘটবে? কোনো একটা বস্তু রয়েছে, বস্তুকে তুমি ওপর থেকে নিচের দিকে ছেড়ে দিলে কি ঘটনা ঘটবে, সেটাই হলো কোশ্চেন এখানে। তার মানে আমরা জানি ওপর থেকে যখন কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকে তখন তার বেগ সময়ের সাপেক্ষে ক্রমাগত হারে বৃদ্ধি পেতে থাকে। এই যে বেগ বৃদ্ধির হার, সেটাই এক ধরনের ত্বরণ। তাহলে কি বলছে, বিশাল বস্তুর বেগ কি হবে, বৃদ্ধি পাবে। অপশন এ হবে সঠিক উত্তর। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? পদার্থের কণিকাগুলির মধ্যে আকর্ষণ বলের শক্তি একটি পদার্থ থেকে অন্য পদার্থে ভিন্ন হয়। পদার্থের কণাগুলির মধ্যে ক্রিয়াশীলটা বল হবে, বলগুলি তাদের একসাথে রাখে। পদার্থ কণাগুলির মধ্যে আকর্ষণ বলের শক্তি ধ্রুবক পদার্থের প্রকৃতি নির্বিশেষে, এবং পদার্থের কণাগুলির মধ্যে ক্রিয়াশীল বল রয়েছে। এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি। এখন একটু বুঝে নিই ব্যাপারটা কি। পদার্থের কণিকাগুলির মধ্যে আকর্ষণ বলের শক্তি একটি পদার্থ থেকে অন্য পদার্থে ভিন্ন হয়। ধরা যাক একটা তোমার পাত্রের মধ্যে কঠিন রয়েছে, কঠিন পদার্থ হলে অণুগুলো কিভাবে থাকে, সলিড। নিশ্চয়ই একে অপরের সঙ্গে মানে কাছাকাছি অবস্থায় থাকে, এই জন্য তো এরা সলিড। আশা করি বোঝা গেল। এবার আমি নিলাম গ্যাসের অণুগুলো। তাহলে গ্যাসের অণু নিশ্চয়ই একটু ফাঁকা থাকবে, আর তরল, আগে লিকুইড নেই তারপরে গ্যাস নেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। গ্যাসের অণুগুলো ফাঁকা হলো, মনে করো এরকম। এবার যদি আমরা তরলের ক্ষেত্রে ফাঁকা, এবার গ্যাসের ক্ষেত্রে যদি অণুগুলো নেই তাহলে আরো দূরে দূরে তারা অবস্থান করবে, গ্যাপটা আরো বেশি হবে। এখন কি বলেছে, পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বলের শক্তি একটি পদার্থ থেকে অন্য পদার্থ থেকে ভিন্ন। অবশ্যই ভিন্ন। সলিডের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা বেশি, এই জন্য হয় কি একটা শক্ত টাইপের থাকে, আর লিকুইডে একটু কম হয়, আর গ্যাসের ক্ষেত্রে আরো কি বেশি থাকে। দেখছো ফাঁকা গ্যাপ গুলো বেশি, তাহলে বোঝা গেল। তার মানে এর থেকে বোঝা গেল অপশন এ আমাদের ক্ষেত্রে কি সঠিক রয়েছে। গেল 2 নম্বরে বলেছে, বি নম্বরে বলছে পদার্থের কণিকাগুলির মধ্যে ক্রিয়াশীল বল তাদেরকে একসাথে রাখে। এই যে অণুগুলো একটা কি করছে, একটা বল দ্বারা আকর্ষিত হচ্ছে, এর ফলে তো এই পদার্থটা তৈরি হয়ে যাচ্ছে। লিকুইড করে একটা আকর্ষণ করে লিকুইডটা লিকুইড অবস্থায় রয়েছে, এটির জন্য তো কারণ। তার মানে অপশন বিও ঠিক রয়েছে। পদার্থের কণাগুলির মধ্যে ক্রিয়াশীল বল রয়েছে, এটা অবশ্যই ঠিক। এটা ভুল তাহলে কোনটা, অপশন সি। তামার তড়িৎ বিশোধন প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য ব্যাপারটা কি, আর তড়িৎ বিশোধন ব্যাপারটা কি? মানে কোনো একটা পাত্র নিলাম, পাত্রর মধ্যে কি করব আমরা, তামার তড়িৎ বিশোধন করতে বলছে। খনি থেকে মনে করো তামাটা তোলা হলো, তাহলে খনি থেকে যখন তামা তোলা হবে তখন তামার মধ্যে বিভিন্ন অশুদ্ধি থাকবে, তো সেই তামাটা আমরা কি ব্যবহার করতে পারবো? পারবো না। সেই তামাটাকে ব্যবহার করার জন্য এই প্রক্রিয়া ব্যবহার করা হয়, অর্থাৎ এটি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া রয়েছে তার একটা পদ্ধতি ব্যবহার করা হয়। কেন? তামার মধ্যে যে অশুদ্ধি আছে সেই অশুদ্ধিটাকে দূর করার জন্য। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি, তড়িৎ বিশ্লেষণের একটা প্রক্রিয়া, বিশ্লেষণ। তাহলে তামার যে মধ্যে যে অশুদ্ধি রয়েছে সেগুলো দূর করার জন্য সেখানে কিভাবে করতে হবে? আমরা জানি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় দুটো পাত ব্যবহার করা হয়, একটা হলো ক্যাথোড, একটা হলো অ্যানোড। এটা ধরলাম অ্যানোড, আর এখানে থাকবে ক্যাথোড। অ্যানোড হলো ব্যাটারি প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, আর ক্যাথোড হলো ব্যাটারি মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। তারপরে গেল তারপরে কি কোনো বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ করা হয়, ভিতরে একটা কি তরল টাইপের পদার্থ নেওয়া হয় তড়িৎ বিশ্লেষ্য রূপে, সেখানে এখানে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কপার সালফেট, CuSO4, এই দ্রবণটার মধ্যে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি। তারপরে কি হয়, কপার সালফেট নেওয়া হলো, তারপরে কি যে অশুদ্ধ রয়েছে, তুমি খনি থেকে তুললে তামাটাকে এখানে সেটিং করে দেওয়া হলো, তারপরে এখান থেকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দেওয়া হলো ব্যাটারির সাহায্যে, কারেন্টের সাহায্যে, তখন কি হবে, এখান থেকে অশুদ্ধগুলি আস্তে আস্তে আলাদা হয়ে থাকবে আর শুদ্ধগুলি পড়ে থাকবে। তাহলে অ্যানোডের মধ্যে কোনটা থাকে, কোন তামাটা নেওয়া হয়? অ্যানোডের মধ্যে অশুদ্ধ তামাটা নেওয়া হয়, অশুদ্ধ। আর বিশুদ্ধটা থাকে ক্যাথোডে, বিশুদ্ধ তৈরি হবে ক্যাথোডে। এই যে এই প্রক্রিয়াটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এর সঙ্গে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে এই ক্ষেত্রে বলে তড়িৎ বিশোধন। আর এইখানেই এই টেকনিকেই অবলম্বন করে তৈরি করে তড়িৎ লেপন প্রক্রিয়া। তড়িৎ লেপন এটাও তড়িৎ বিশ্লেষণের একটা ভাগ। তড়িৎ লেপন মানে কি, কোন একটা বস্তুর ওপর যাতে জোসটার ক্ষয় না হয় সেই বস্তুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়, সেই ঘটনাকেই বলা হয় তড়িৎ লেপন। কি কারণে স্নেহ পদার্থ এবং তেল বা বাসি যে তেল রয়েছে তা দুর্গন্ধযুক্ত হয়ে যায়? মানে স্নেহ পদার্থ এবং তেল জাতীয় খাবার কি কারণে দুর্গন্ধ হয়ে যায়, এর কোনো জারণ ঘটে। এর থেকে একটা কোশ্চেন যে পরীক্ষায় আসে, ব্যাপারটা কি, যেমন আমরা যে চিপস খাই, চিপসের যে তেল জাতীয় পদার্থ থাকে
তার মানে ওর মধ্যে সেই চিপসটা নষ্ট হয় না হওয়ার জন্য কি করা হয়, এই চিপসের প্যাকেটের ভিতরে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করানো হয়। কেন নাইট্রোজেন গ্যাস প্রবেশ করানো হয় চিপসের প্যাকেটের মধ্যে? কারণ কি, এর ভিতরে যদি কোনো কারণবশত অক্সিজেন প্রবেশ করে যায়, অক্সিজেন কি করবে, এই সঙ্গে বিক্রিয়া করবে এই খাবারের সাথে, ফ্যাট জাতীয় খাবারের সঙ্গে, তখন খাবারটাকে তাড়াতাড়ি নষ্ট করে দেবে। এর জন্য ভেতরে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করানো হয়। আর যে অক্সিজেন যখন বিক্রিয়া করবে সেই ঘটনাই হলো জারণ প্রক্রিয়া। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? সমতাযুক্ত রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি ভিন্ন মৌলগুলিতে সমান সংখ্যক পরমাণু থাকে। সমতাবিহীন রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থে এক বা একাধিক মৌলগুলিতে অসম সংখ্যক পরমাণু থাকে। এখন আমাকে বুঝতে হবে সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ ও বিক্রিয়া, তার মানে কি সমীকরণ ও বিক্রিয়কজাত পদার্থ থেকে এখানে কোশ্চেনটা দেওয়া রয়েছে। তাহলে সমীকরণ বিক্রিয়াজাত বিক্রিয়া পদার্থটা ব্যাপারটা বুঝিনি। মনে করো হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হলো, তাহলে জল উৎপন্ন হবে। এই ইকুয়েশনটাকে সমতা বিধান করা রয়েছে। সমতা বিধান ব্যাপারটা এখানে বুঝতে হবে তোমাকে। সমতা বিধান মানে কি, এই সমান সমানের দুপাশ তুমি লক্ষ্য করো। সমান সমানের এক পাশে হাইড্রোজেন কতগুলো রয়েছে? দুটো। এই পাশে হাইড্রোজেন কত রয়েছে? দুটো। সমান সমানের ওই পাশে। এখানে অক্সিজেন কত রয়েছে? সমান সমানের এক পাশে দুটো। এখানে অক্সিজেনের কত পরমাণু রয়েছে? একটি। দেখো এখানে হাইড্রোজেনের পরমাণুটা সেম, কিন্তু অক্সিজেনের পরমাণুটা সেম নেই। এখন এই যে অক্সিজেনের পরমাণু হাইড্রোজেন পর দুটোকে সেম করার প্রক্রিয়া, সেটাই হলো সমতা বিধান করার প্রক্রিয়া। সমতা বিধান করব কিভাবে? তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে অক্সিজেন আমি এখানে দিয়ে দিলাম 2H2O, আর এখানে 2 দিয়ে দিলাম। তাহলে অক্সিজেন কতগুলো হলো? এখন দেখো 2 দোকানে 4 গেল। এখানে অক্সিজেন কত রয়েছে? 2। এখানে হাইড্রোজেন কত রয়েছে? 2। তাহলে অক্সিজেন আমাকে এখানে 2 না করে এখানে অক্সিজেন 2 থাক, এখানে 2H2 করে দিলাম। 2H2 করলে কত হয়? 2 দোকানে 4, হাইড্রোজেন তো 4 হয়ে গেল। তাহলে এখানে হাইড্রোজেন 2 রয়েছে, হাইড্রোজেনকে সমান করতে হবে, এখানে 2 দিয়ে দিলাম। এবার তুমি লক্ষ্য করো এখানে হাইড্রোজেনের কতগুলি পরমাণু রয়েছে? 2 দোকানে 4। অক্সিজেনের কত? 2। এখানে সমান সমান এক পাশে হাইড্রোজেন কত? 4। এখানে অক্সিজেন কত? সামনেরটা নিতে হবে, অক্সিজেন হলো এখানে 2। তার মানে অক্সিজেন এই দুপাশে সমান, হাইড্রোজেন দুপাশে সমান করলাম। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় সমতা বিধান করার প্রক্রিয়া। এখন এখান থেকে কোশ্চেনটা তোমাকে বলা রয়েছে। আর বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ কি? হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলো, এখানে হাইড্রোজেন অক্সিজেন হলো বিক্রিয়ক পদার্থ, এবং বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করার ফলে যে পদার্থটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় আমাদের বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থ বোঝা গেল কোনটা? হাইড্রোজেন আর অক্সিজেন। আর বিক্রিয়াজাত পদার্থ হলো জল, এটা উৎপন্ন হলো বিক্রিয়াজাত পদার্থ। এখন প্রশ্নে বলা হয়েছে সমতাযুক্ত রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থের বিভিন্ন মৌলগুলি সমান সংখ্যক পরমাণু থাকে। মানে সমতা বিধান করা হলো, এই যে সমতা বিধান করলাম মানে কি দুপাশে হাইড্রোজেন সমান করে দিলাম, তারপরে কি হচ্ছে সমান সংখ্যক পরমাণু, হ্যাঁ সমানই থাকবে। হাইড্রোজেন 4টা, এই পাশে হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টো, এই পাশে অক্সিজেন 2টো। তার মানে অপশন এ ঠিক রয়েছে আমাদের। এবার অপশন বি নিয়ে আমি দেখি কি বলা হয়েছে। সমতাবিহীন রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ এক বা একাধিক মৌলতে অসংখ্য সংখ্যক পরমাণু থাকে। অসম মানে আলাদা থাকে। তার মানে কি বলছে সমতাবিহীনে কি থাকতে, সমতাবিহীনে আলাদা থাকতে পারে। তার মানে কি অপশন এ অপশন বি দুটোই ঠিক, যেটা সমতাবিহীন সেটা আলাদা থাকবে। তার মানে কি বোথ এ এন্ড বি ট্রু। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অ্যালকিনের সাধারণ সংকেত? অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন এগুলো জৈব যৌগের বিভিন্ন প্রকার। তাহলে দেখো ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে দিই। অ্যালকেন, অ্যালকেন মানে কোন জৈব যৌগ যারা এক বন্ধনের সঙ্গে যুক্ত হয় তাদেরকে বলা হয় অ্যালকেন। অ্যালকেনের একটা সাধারণ সমীকরণ রয়েছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেটা হলো অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, এটা হলো অ্যালকেনের জেনারেল সংকেত। অ্যালকেন গেল, এবার অ্যালকিন, যে সমস্ত যৌগ অ্যালকিন, অ্যালকিনের সংকেত হবে CnH2n। আর এবার অ্যালকাইন, এটার হবে CnH2n-2। যে সমস্ত যৌগগুলো দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত হয় তাদেরকে বলা হয় অ্যালকিন, যে সমস্ত যৌগগুলো 3 বন্ধনের সঙ্গে যুক্ত হয় তাদেরকে বলা হয় অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের জেনারেল সংকেত কি? CnH2n, -2 হবে, একটু ভুল হয়ে গেল। এখন কি বলছে অ্যালকিনের সংকেত কি? তাহলে অ্যালকিনের সংকেত কত হবে? CnH2, অপশন সি। উদাহরণ দিয়ে তুমি দেখতে পাও, মনে করো সি আমি 1 ধরলাম বা 2 ধরলাম, C2, তাহলে সি এর জায়গায়, এন এর জায়গায় 2 বসাও, C2H4, এটা হলো অ্যালকিন এই যৌগটা। আশা করি বোঝা গেল।
আচ্ছা, CnH2n, একটু ভুল হয়ে গেছে আমার দাগাতে, অপশন ডি। কোন আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তরিত করতে 20 জুল কাজ করতে হয়? বিন্দুগুলির মধ্যে বিভব যদি 10 ভোল্ট হয় তবে তড়িৎ আধানটির মাত্রা কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, এইটা করার জন্য তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে W ইকুয়াল টু ভি ইন্টু আই। ডাব্লু মানে কি? যত জুল কার্য হলো সেটার পরিমাণ হলো ডাব্লু, এটা হলো 20 জুল। বিভব পরিমাণ ভোল্টেজের মান হলো 10, আমাকে বের করতে বলছে আধানটির মাত্রা, ঠিক আছে? তাহলে আই ইকুয়াল টু তাহলে কত দাঁড়াবে? 20/10। এটা কাটাকাটি গেল 2। আধানের একক কি? এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম, তার মানে 2 কুলম হবে এই অঙ্কে সঠিক উত্তর। তাহলে এসআই পদ্ধতি তোমার পরীক্ষা যদি জিজ্ঞেস করতে এসআই পদ্ধতিতে আধানের একক কি? এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম। কুলম। আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হলো ইএসিও বিভব বা স্ট্যাট কুলম। এটা 16 ভোল্ট হবে। 16 ভোল্ট বিভব প্রভেদে থাকা দুটি বিন্দুর মধ্যে 5 কুলম আধান স্থানান্তরিত করতে কত কার্য লাগবে? সেই একই টাইপের অঙ্ক, একই ফর্মুলা, কিন্তু ডাটাটা পার্থক্য দেওয়া রয়েছে। সেটা ফর্মুলা কি হবে? ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ বা আই, যেটা ইচ্ছে তুমি বলতে পারো। তাহলে আমি কি বের করতে হবে? কৃতকার্যের মান, মানে ডাব্লুর মান নির্ণয় করতে বলেছে। ভোল্ট মানে কত দেওয়া রয়েছে? 16, আর আধানের মান দেওয়া রয়েছে 5। অঙ্ক শেষ। 5 16 80। সেম অঙ্ক দিয়েছে আগেরটার সঙ্গে, খালি ডাটাটা একটু চেঞ্জ করা। শুনছি, থমসনের পরমাণু মডেল অনুযায়ী নিম্নলিখিত কোন বিকল্পটি পরমাণুর অতি পারমাণবিক কণাগুলিকে উপস্থাপন করে? এর সঠিক উত্তর অপশন এ, শুধুমাত্র ইলেকট্রন। বিভিন্ন বিজ্ঞানী রাদারফোর্ড থেকে শুরু করে থমসন পরমাণু স্ট্রাকচার কি হবে এ নিয়ে বিভিন্ন মতবাদ দিয়েছে। এখানে সেখান থেকেই কোশ্চেন জিজ্ঞেস করবো যে থমসনের পরমাণু মডেল থেকে কোশ্চেন। থমসনের পরমাণু মডেল কি বলেছিল? থমসন তার পরমাণু মডেলকে নাম দিয়েছিলেন পাম্পুডিং মডেল। পাম্পুডিং মডেল। পাম্পুডিং মানে কি? পাম্পুডিং মডেল মানে তরমুজের সঙ্গে তুলনা করেছিলেন। একটা তরমুজকে যদি কাটা হয় তাহলে কি দেখা যাবে? তরমুজের লাল অংশ থাকবে এবং লাল অংশের মধ্যে বিভিন্ন বীজগুলি থাকবে, বীজগুলো এর মধ্যে থাকবে। এই বীজগুলিকে তিনি আখ্যায়িত করেছেন ইলেকট্রন হিসাবে ডিনোট করেছিলেন। আর এই যে গোটা তড়িৎ আধানটা রয়েছে তরমুজটা, সেটাকে তিনি পজিটিভ হিসাবে ডিনোট করেছিলেন, পজিটিভ। আর এই যে বীজগুলোকে ইলেকট্রন মানে মাইনাস হিসাবে তিনি ডিনোট করেছিলেন। তার মানে পরমাণুটাকে পজিটিভ আর নেগেটিভ বলার কারণ কি? কারণ কি পজিটিভ নেগেটিভ একে অপরের সঙ্গে কি করবে? মাইনাস প্লাস হয়ে যাবে, আর ভিতরে সামঞ্জস্যটা একটা বজায় থাকবে। এই ধরনের মডেলটাকেই দিয়েছিলেন কে? বিজ্ঞানী থমসন। থমসনের মডেলের মধ্যে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিতরে, সেগুলি আসলে কি ছিল? ইলেকট্রন গুলি ছিল। তার মানে কি অপশন এ হবে সঠিক উত্তর, শুধুমাত্র ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রন গুলিকে নেগেটিভ চার্জ বলেছিলেন, আর এই যে গোলকটিকে তিনি বলেছিলেন পজিটিভ চার্জ। 10 মিটার লম্বা একটি তামার রোধ আর ওহম 5 মিটার লম্বা একই তামার রোধে রোধ কত হবে? এটা রোধ আর লেন্থ রিলেটেড একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটা তোমাকে লজিক জানতে হবে। এর জন্য আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। আর মানে রোধ, রো ফর রোধাঙ্ক, এল মানে লেন্থ, আর এ মানে এরিয়া, সেখানে আমাদের হবে ক্রস সেকশন এরিয়া, আর মানে রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে একটা জিনিস বুঝে নাও এখান থেকে। মনে করে একটা আমি তার নিলাম, এই তারের লেন্থ এল, এই যে গোলকার অংশটা দেখতে পাচ্ছ দুপাশে, একে বলা হয় ক্রস সেকশন এরিয়া। এই যে বিজ্ঞানীরা বলেছিলেন যে এর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কারেন্ট প্রবাহিত বলে কি? কোনো একটা পরিবারের মধ্যে রোধ তো থাকবে, বাধা থাকে, সেই রোধটার পরিমাণ কি হয়? লেন্থের সঙ্গে সরল সম্পর্কে থাকে। লেন্থ যত বেশি হবে রোধ তত বেশি হবে, লেন্থ যত কম হবে রোধ তত কম হবে। আর হচ্ছে ক্রস সেকশন এরিয়ার সঙ্গে ব্যস্ত সম্পর্ক হয়, মানে ক্রস সেকশন এরিয়াটা যদি বেশি হয় রোধ কম হবে, ক্রস সেকশন এরিয়া যদি কম হয় রোধ বেশি হবে। এই কনসেপ্টের উপরই তোমাকে অঙ্কটা দেওয়া রয়েছে, এখান থেকেও কিন্তু অঙ্ক আসে। এখান থেকে রো মানে কি? মনে রাখবে রো মানে রোধাঙ্ক, আর মানে রোধ, রোধের একক হলো ওহম। তাহলে রোধাঙ্কের একক কি হবে? রো মানে রোধাঙ্ক, রোধাঙ্কের একক আর ইন্টু এ বাই এল। আর এর একক যদি ওহম হয়, আর এর একক যদি এ মানে অ্যাম্পিয়ার, সরি এ মানে ক্ষেত্রফল মিটার স্কয়ার,
আর লেন্থের একক হলো মিটার, তাহলে ওহম মিটার হলো রোধাঙ্কের একক। এভাবে তোমরা পরীক্ষা একটা বের করে দেবে, কোনো অসুবিধা লেট করে। তাই রোধাঙ্কের একক হলো ওহম মিটার। গেল। এখন এই অঙ্কটা করি আমরা, কি বলছে 10 মিটার লম্বা একটি তারের রোধ আর ওহম। একটা তারের এই যে 10 মিটার লম্বা তার রোধ হলো আর ওহম। এখন বলছে 5 মিটার লম্বা করা হলো, কারণ এই তারটিকে অর্ধেক করা হলো, 5 মিটার মানে অর্ধেক করা হলো কিনা, তাহলে রোধটা কত হবে। এবার তোমরা এই জন্য এই রিলেশনটা দেখতে পাবে, রোধের সঙ্গে লেন্থের সম্পর্ক কি, সরল সম্পর্ক। রোধ যদি লেন্থ যদি বাড়ে তাই রোধ বাড়বে, লেন্থ কমলে রোধ কমবে। এখন বলছে লেন্থটাকে কমানো তাই রোধটাও কমবে, কত গুণ করবে, সেই সমানুপাতিক সম্পর্ক, এটা যদি হাফ গুণ করো এটাও হাফ গুণ কমবে। তার মানে আগে যদি রোধ আর হয় এখন হবে r/2। এই হলো লজিক। তাহলে r/2 মানে কি 2 দিয়ে ভাগ, তার মানে 0.50r। অপশন এ। যখন আমরা একটি বাসে ভ্রমণ করি, বাস হঠাৎ থেমে গেলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটি কি কারণে হয়, এটা জাড্যজনিত কারণ, এটা নিউটনের আমরা প্রথম সূত্র থেকে পাই। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি। তাহলে বাস যখন হঠাৎ ভ্রমণে করে বাস হঠাৎ থেমে যায়, মানে কাজ চলতেছে হঠাৎ ব্রেক করে দিল, তখন যাত্রীরা কি করে, সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে, কারণ কি জাড্য। জাড্য কি বলে, কোনো বস্তু যদি স্থির থাকে সে সবসময় স্থির থাকতেই চায়, সেই কনসেপ্ট হলো জাড্য। আর কোনো চলতে থাকে চলতেই চায়, সেই যে কোশ্চেনটা সেটা হলো জাড্যের কনসেপ্ট। স্থির থাকার কনসেপ্ট হলো স্থিতিজাড্য, চলতে থাকার কনসেপ্ট হলো গতিজাড্য। তাহলে কি বলছে, একটি বাস যখন ভ্রমণ করে বাসটি হঠাৎ থেমে গেল, থেমে গেলে পরে কি হবে, যাত্রীর কি উপরের অংশ নিচের অংশ কি গতির জন্য গতি থাকতে চাবে, কিন্তু উপরের অংশ সামনের দিকে কি হবে, স্থির জন্য স্থির থাকার প্রবণতা করবে। এই কনসেপ্ট থেকে এটা কোশ্চেন দেওয়া রয়েছে। তাহলে এই যে জাড্য হলো, এটা কোন জাড্য থেকে বলা হচ্ছে, কাজটি থেমে গেল, তার মানে স্থিতিজাড্য রিলেটেড। কিছু সরীসৃপের লিঙ্গ নির্ধারণে নিম্নলিখিত কোন পরিবেশগত উপাদানের ভূমিকা রয়েছে। কোন সরীসৃপের লিঙ্গ নির্ধারণের জন্য সবচেয়ে বেশি তাপমাত্রার উপর সাধারণত কি সরীসৃপের ডিম পাড়ে বা ডিম পাড়ার উপর কি নির্ভর করে কি লিঙ্গ। তার মানে এখানে সবচেয়ে সত্য হবে অপশন ডি। আধুনিক পর্যায় সারণী নিচের কোনটির উপর ভিত্তি করে গঠিত হয়েছে। আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করবে পর্যায় সারণীর জনক কাকে বলা হয়, মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। একশোটা ওয়াট হবে। 100 ওয়াট একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 9 ঘন্টা করে ব্যবহার করলে বাল্বটি একদিনে কত শক্তি একক খরচ করবে। তাহলে আমাদের শক্তি বের করতে কত খরচ হবে, তাহলে একদিনে খরচ হবে 100 ওয়াটের বাল্ব 9 ঘন্টা যাবে না, 100 × 9, এত হলে শক্তি খরচ হতে কত হলো 900 ওয়াট আওয়ার। কিন্তু দেখো আমরা সাধারণত বাড়িতে বৈদ্যুতিক যে ইউনিট মাপা হয় সেটা বিওটি ইউনিটে নির্ণয় করা হয়, বোর্ড অফ টেট ইউনিট। আশা করি বোঝা গেল। এটাকেই বলে বিওটি মানে বোর্ড অফ টেট ইউনিট, আরেক নাম হলো 1 কিলোওয়াট আওয়ার। তাহলে বাড়িতে বিদ্যুৎ আসে কত ইউনিটে আমরা হিসাব করি, বিওটি ইউনিটে। তার মানে এখানে ওয়াট আওয়ারে রয়েছে, এটাকে আমি কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে, সেটাই হবে বিওটি ইউনিটের মান। তাহলে ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ারে আনবো কিভাবে, তাহলে 900 আর 1000, আমরা জানি 1000 দিয়ে যদি ওয়াটকে ভাগ করি 1000 দিলে কিলোতে আসবে, আর কিলোকে ওয়াটে বানাতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, ওয়াটকে আমাদের কিলোতে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 এত কিলোওয়াট আওয়ার। যদি কাটাকাটি করি দুটো শূন্য যাবে, এই দুটো শূন্য, তাহলে 0.9 কিলোওয়াট আওয়ার। এই যে কিলোওয়াট আওয়ারটাকেই বলা হয় বিওটি ইউনিট। তার মানে আমাদের 0.9 একক বিদ্যুৎ খরচ হবে। তার বাড়িতে বিদ্যুতের বিল আসে কোন ইউনিটে, আমরা হিসাব করা হয় বিওটি ইউনিটে। পরীক্ষা এখান থেকেও একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে প্রতি ইউনিটে যদি 10 টাকা খরচ হয় তাহলে একদিনে মোট কত খরচ হবে, বা 30 দিনে কত খরচ হবে, সেটাকে গুণ করে আমরা বের করে দিতে পারবো। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে, এটা আকর্ষণ বল কে কি বলা হয়, আমরা এটা হলো কি মহাকর্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করব। দুটি বস্তু একে অপরকে কি করবে, আকর্ষণ করে মহাবিশ্বে। এই যে বল, এটাকে মহাকর্ষ বল বলে, সহজ ব্যাপার। এই যে মহাকর্ষজনিত সূত্রগুলো কে দিয়েছিলেন, বিজ্ঞানী নিউটন দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন সেটা জেনে রেখে দিই আমরা। তিনি বলেছিলেন মহাবিশ্বের দুটি বস্তু কণা পরস্পর একে অপরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। আর এখানে কি হচ্ছে, মহাবিশ্বে মহাকর্ষ মানে কি, বকর্ষ সেটা আকর্ষণ করবে। তাহলে m1 × m2, এবং এদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটাকে আমি d অক্ষর দ্বারা প্রকাশ করলাম। তাহলে তিনি বলেছেন যে আকর্ষণ বলের মান F ভ্যারিজাস
এই দুটোর গুণফলের সমানুপাতিক m1 m2, এবং এই বলটার মান এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে কম্বাইন করলে আমরা পাবো মহাকর্ষ সূত্র। তাহলে কি দাঁড়াবে? F ভার্সাস m1 m2 বাই d স্কয়ার। নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন ফল ও বীজ উচ্চ ঘনত্বে থাকে? তাহলে উচ্চ ঘনত্বে থাকে ফল ও বীজ কোন হরমোনের সাথে রাখতে সাহায্য করে? সেটা হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনের অন্যতম একটা কাজ হলো কি? কোষ বিভাজনের সহায়তা করা, কোষ বিভাজন। আর অ্যাবসিসিক অ্যাসিড এটা হলো স্ট্রেস হরমোন বলা হয় গাছের, স্ট্রেস হরমোন। গাছের যে প্রেশার বিভিন্ন সমস্যা হয় সেটা নির্ণয়ে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড। এটা কিন্তু গ্যাসের হরমোন, উদ্ভিদ হরমোন। অক্সিন হরমোন, যার রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA। অক্সিন হরমোন গাছের অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, অগ্রমুকুলের বৃদ্ধিতে, অগ্রমুকুলের বৃদ্ধিতে। গাছকে যে বৃদ্ধি করবে বিভিন্ন পাশ থেকে অগ্রমুকুল, অগ্রভাগের সেই অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের রাসায়নিক হলো IAA। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে IA এর ফুল ফর্ম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তবে জিব্বোরেলিক অ্যাসিড এর রাসায়নিক হলো জিব্বোরেলিক অ্যাসিড বলা হয়, GA। জি ফর জিব্বোরেলিক, A ফর অ্যাসিড। জিব্বোরেলিক অ্যাসিডের হলো কি? জিব্বোরেলিন রাসায়নিক নাম। জিব্বোরেলিন একটা হরমোন, উদ্ভিজ্জ হরমোন। জিব্বোরেলিন হরমোনের কাজ কি? এর কাজ হলো, জিব্বোরেলিন হরমোনের কাজ হলো বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে, ফলের বৃদ্ধিতে সাহায্য করে, বীজের সুপ্ত দশা ভাঙতে, সুপ্ত দশা তার মানে বলতে পারি কথায় অঙ্কুরোদ্গমেও সাহায্য করে, অঙ্কুরোদ্গম, গম। ফলের বৃদ্ধিতে সাহায্য করে, বীজের বৃদ্ধিতে সাহায্য করে, ফলের বৃদ্ধিতে। এটা হলো জিব্বোরেলিন কাজ। তারপরে গেল অ্যাবসিসিক, অ্যাবসিসিক তো বললাম। নেক্সট হলো মোটর কীটক এক সময়ে সম্পাদিত কাজকে কি বলা হয়? মোটর কি কাজ করে? সেটা হলো ক্ষমতা বলে আমরা ডিনোট করি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। মোটরের যে ক্ষমতা তাকে হর্স পাওয়ার একে বলি আমরা। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে 746 ওয়াট মানে কি? 1 হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ার কাকে বলেছে? পরীক্ষায় সংজ্ঞা জিজ্ঞাসা করে তখন আমরা বলি 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় সেটাই হলো 1 হর্স পাওয়ার। তাহলে মোটর কীটক সম্পাদিত কাজকে আমরা কি? হর্স পাওয়ার বলে ক্ষমতা এককে ডিনোট করি। শক্তির একক কি? আর এবং জুল। আর এসআই পদ্ধতিতে আর সিজিএস এর হলো জুল। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। আমরা একটি অস্বচ্ছ বস্তুর উপর আলো পড়লে তার জ্যামিতিক ছায়া পর্যবেক্ষণ করি। এটি ড্যাশের কারণে হয়, কারণ কি? আলো সরলরৈখিক ধর্মের জন্য এটা পরিলক্ষিত হয়। আলো সবসময় মনে রাখবে সরল রেখা পথে গমন করে। এই জন্য কোনো একটা বস্তু রইলো, তার উপর পরের তালে সরলরৈখিক পথে গমনের জন্য কি হবে? ছায়া তো আর এই বস্তুটাকে ভেদ করে যেতে পারবে না, তখন এই বস্তু অন্ধকার ছায়াটাকে পেছনের দিকে তৈরি হবে। তার মানে এটা কিসের জন্য হলো? সরলরৈখিক গতির জন্য। যদি আলো যদি সরলরৈখিক পথে না গতি করতো তাহলে কি হতো? তার মানে এটা টপকে যেত, তখন কি আর ছায়া ক্রিয়েট হতো? কোনোভাবে ক্রিয়েট হতো না। তাই আশা করি বোঝা গেল সরলরেখার আলোর গতির উপর এটা কি নির্ভর করে। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সেটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নিম্নলিখিত কোনটি সমজাতীয় মিশ্রণের উদাহরণ নয়? সমজাতীয় মিশ্রণ মানে কি? একই জৈবিক পদার্থ দিয়ে তৈরি হবে। এই সঠিক জল তেল। কারণ কি? এর থেকে জানো জল আর তেল কি পরস্পর কি মিশবে? কারণ কি? দুটো আলাদা আলাদা ধরনের অণু দিয়ে তৈরি। তাহলে জল তেল এই ক্ষেত্রে সমজাতীয় মিশ্রণের উদাহরণ নয়, অসমজাতীয় মিশ্রণের উদাহরণ। তাহলে জল তামার সালফেট গুঁড়ো মিশে জলে দ্রবীভূত চিনি হলে তো জানো গুলে যায়, জলে দ্রবীভূত লবণও গুলে যায়। তাই এই ক্ষেত্রে বলছে কোনটা একদম মিশবে না সেটাই হবে কি? সমজাতীয় মিশ্রণ নয়। ভুল উক্তটি চয়ন করুন। কোনটা ভুল সেটা তোমাকে বের করতে বলছে। পুরুষ জননকোষে পরাগরেণু দ্বারা উৎপন্ন হয়, স্ত্রী জননকোষ গর্ভমুণ্ডে উপস্থিত থাকে, নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়। পুরুষ জননকোষ স্ত্রী জননকোষের মিলনকে নিষেক বলা হয়। তাহলে দেখো পুরুষ জননকোষে পরাগরেণু উৎপন্ন হয়। আচ্ছা, এটা তো ঠিক রয়েছে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি 4 ধরনের কি অংশ দেখতে পাওয়া যায়। প্রথমে বলি বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর হলো গর্ভকেশর চক্র। কেশর চক্র।
এই পুংকেশর চক্র বলে পুংজনন অঙ্গ, আর গর্ভকেশর চক্র বলে স্ত্রী জনন অঙ্গ। এখন প্রশ্নে বলেছে পুরুষ জনন কোষ দ্বারা পরাগরেণু উৎপন্ন হয়, অবশ্যই পরাগরেণু উৎপন্ন হয়, ঠিক রয়েছে। স্ত্রী জনন কোষের গর্ভমুণ্ড, স্ত্রী জনন কোষ গর্ভমুণ্ডে উপস্থিত থাকে, এটা ভুল রয়েছে। স্ত্রী জনন কোষ সবসময় ডিম্বাশয় বা গর্ভাশয়ের মধ্যে উপস্থিত থাকে, আর গর্ভমুণ্ডে সেখানে কি হয়, মিলন হয়। এখানে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র রয়েছে, গর্ভকেশর চক্রে কি এই যে পরাগরেণু রয়েছে স্ত্রী আর পুরুষ, সেখানে মিলন হয় হলো গর্ভমুণ্ডে। আর এখানে প্রশ্ন বলছে স্ত্রী জনন কোষ গর্ভমুণ্ডে উপস্থিত থাকে, স্ত্রী জনন কোষ গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে উপস্থিত থাকে। গেল, তার মানে এই ক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী মানে সঠিক উত্তর দিতে হবে, বি নম্বরকে ঠিক করতে হবে। আর নিষেকের ফলে জাইগোট গঠিত হয়। জাইগোট মানে কি, ভ্রূণ টাইপের ধরে নাও, দুটো পুরুষ আর স্ত্রী মিলে অবশ্যই তৈরি হবে, সেখান থেকে কি হবে, ডিম্বক বা বীজ পরিণত হয়, ফল উৎপন্ন হয়। পরীক্ষায় আসে যে বীজ কিসে পরিণত হয়, মনে রাখবে ডিম্বক বীজে পরিণত হয়, বীজে, আর ফুলের মধ্যে যে ডিম্বাশয় রয়েছে সেটা হলো ফলে পরিণত হয়। গেল, পুরুষ জনন কোষ স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বলা হয়। এই যে পুরুষ আর জনন কোষ আর স্ত্রী মিলনকে নিষেক, ঠিক আছে। এটা 1 মিটার ইকুয়াল টু ড্যাশ ন্যানোমিটার, 1 মিটার ইকুয়াল টু ড্যাশ ন্যানোমিটার। তাহলে দেখো এই সঠিক উত্তর হবে অপশন ডি। 10⁻⁻9 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻, সরি একটু ভুল হয়ে গেল, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻9 মিটার। আমি কি বলছি, 1 মিটারে কনভার্ট করতে বলছি, তাহলে 1 মিটার কিভাবে কনভার্ট করব, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 1/10⁻9, মাইনাস থাকলে আমরা এইভাবে নিচে লিখতে পারি, তখন কি হবে, মাইনাসটা উঠে গিয়ে প্লাসে হবে, তাহলে এত মিটার। আমার দরকার কি বলেছে, 1 মিটার আনতে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, 10⁻9 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। আশা করি বোঝা গেল অপশন কি। আর দেখো এখান থেকে আরো কিছু জেনে রাখি আমরা, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। এখান থেকেও কনভার্সন দিতে পারতো, 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। এই যে ফার্মি একক পরমাণুর যে ব্যাসার্ধ রয়েছে সেখানে ছোট ছোট দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। এখান থেকে আমি একটা আরেকটা জিনিস জেনে রাখবো যে সবচেয়ে দূরত্ব পরিমাপ সাধারণত সবচেয়ে অন্যতম বড় একক পরীক্ষার অপশনের মধ্যে থাকে, বেশিরভাগ সময় আমরা দেখতে পাই পারসেক, পারসেক, লাইট ইয়ার, এগুলো সব দূরত্ব পরিমাপের একক। পারসেক দূরত্ব পরিমাপের অন্যতম বড় একক, অন্যতম বড় দূরত্ব পরিমাপের। 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। পর্যায় সারণীতে কোন মৌলটি সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে, সবচেয়ে মনে রাখবে সবসময় কার্বন। পৃথিবীর সমস্ত কিছুই কার্বন দিয়ে তৈরি হয়, তাহলে পর্যায় সারণীতে কোন মৌলটি সর্বাধিক যৌগ গঠন করে, কার্বন। পাকস্থলীর দেওয়ালে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসরণ করে না, গ্যাস্ট্রিক গ্রন্থি কি নিঃসরণ করে না, এই ক্ষেত্রে সঠিক উত্তর লালা। লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়, তাহলে পাকস্থলীর গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত করে না, বোঝা গেল অপশন। তাহলে বোঝা গেল অপশন এ। এখান থেকে জানো পাকস্থলী বা স্টোমাক যেটা আমরা বলি ইংরেজিতে পাকস্থলী, পাকস্থলী থেকে নির্গত হয় পেপসিন। পেপসিন একটা হলো উৎসেচক, তাহলে পেপসিন উৎসেচকের কাজ কি, পেপসিন উৎসেচক হলো প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, প্রোটিন জাতীয় খাবার। পাকস্থলীর মধ্যে অক্সান্টিক কোষ রয়েছে, অক্সান্টিক কোষ, সেই অক্সান্টিক কোষ থেকে নির্গত হয় HCl, বা পরীক্ষায় পেপটিক কোষও দেওয়া থাকতে পারে, বোঝা গেল। অক্সান্টিক কোষ থেকে নির্গত HCl থেকে খাবার হজমেও সাহায্য করে, এবং আমাদের যদি পাকস্থলীর মধ্যে বিভিন্ন জীবাণু আক্রমণ করে সেটাও ধ্বংস করতে HCl সাহায্য করে। এখন প্রশ্ন হলো আরেকটা যে HCl তো একটা ক্ষতিকারক অ্যাসিড, তাহলে HCl পাকস্থলীকে ক্ষতি করে না কেন? পাকস্থলীর মধ্যে মিউকাস মেমব্রেন নামে এক ধরনের কি আবরণ থাকে, এর জন্য HCl পাকস্থলীকে ক্ষতিগ্রস্ত করে না। পেপসিন বোঝা গেল, হাইড্রোক্লোরিক অ্যাসিডও বোঝা গেল।
আজকের ক্লাসে এই 30খানা কোশ্চেন ছিল, 30খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেনের মধ্যে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যে সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।